তুমি একটা পিচ্চি মেয়ে, তুমি বিয়ের কি বুঝবে? আমার সকল কাজ কি তুমি পারবে? তোমার তো বিয়ের বয়স হয়নি, তাও তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছো কেন? পিচ্চি মেয়েটি তখন বলল, আপনার স্ত্রীর থাইকা আমি বেশি পারব। আপনার কতটুকু ক্ষমতা আছে আমার তা দেখার আছে। আমি পিচ্চি মেয়ের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ে বলে কি? মেয়েটা আরও বলল, আপনি আমায় বিয়ে করে দেখেন আমি কি করি। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, ঠিক আছে, তাহলে আমি বিয়ের আগে তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি পাশ করো তাহলে আমি তোমায় বিয়ে করব। মেয়েটা বলল, আপনার যে কোনো পরীক্ষায় আমি পাশ করতে পারব। তারপর আমি পিচ্চি মেয়েটাকে নিয়ে হোটেলে গেলাম। পিচ্চি মেয়েটা রাতে আমার সাথে। আমার তো বিশ্বাস হচ্ছে না। কি করে সম্ভব এই বাচ্চা মেয়ের ধারা? বাকি ঘটনাটি গল্পতেই বলছি। 2 দিনের ছুটিতে বাসায় এসে হতভম্ব হয়ে বসে আছি আমি। যাকে খালাতো বোন কম নিজের বোন বলে জেনে এসেছি ছোটবেলা থেকে, সেই পিচ্চি হিমার সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছে। আর বলেছে বিয়ে না করলে সে নাকি মরে যাবে। ও আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি মানিক, বিসিএস এ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদের সেই 323 জনের মধ্যে একজন। যেখানে সরকারি চাকরি মানেই সোনার হরিণ, সেখানে বিসিএস প্রাপ্তরা হলো হীরার খনি। না, এটা আমার মতামত নয়। আমি বিসিএস পাওয়ার আগেও যেমন সাধারণ ছিলাম, এখনো তাই আছি, তবে মানুষজনের ভাবসাব এ নিজেকে অসাধারণ ভাবতে হয় খানিকটা। সে যাক থাক ভেবেছিলাম এবার মাকে হাসনার জন্য রাজি করাবই করাবো। কিন্তু যখনই আমি হাসনার কথা তুললাম, সাথে সাথে মায়ের চেহারা আগুনের মতন জ্বলে উঠল। আমি এবারও তাকে আমার ডিসিশন দিলাম না, কেবল তার ডিসিশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিন্তু তারপর মা যা বলল তা তো অসম্ভব। আমার পিচ্চি খালাতো বোনকে আমি বিয়ে করব কি না সেটা নিয়ে আমার মায়ের মাথা ব্যথা নেই। আমার মায়ের মাথা ব্যথা হলো একজন 28 পার হওয়া মেয়ের সাথে আমার বিয়ে কথা ভাবতে পারাটা মায়ের কাছে অসম্ভব বলে মনে হতো। হ্যাঁ, ওর সাথে সম্পর্কের প্রায় 9 বছর হতে চলল। এই 9 বছরে মেয়েটা আমার অসীম অবহেলা সয়েও আমাকে ভালোবেসেছে। আমি রাতের পর রাত তাকে বলেছি আমি পড়া শেষ করে কল দিচ্ছি, থামো, তারপর আমি পড়তে পড়তেই ঘুমিয়েছি। সে তার মতন অপেক্ষায় থেকেছে আমার। এসব তো বলছি অনার্স শেষ করার পরের গল্প, তার আগেও এমন অনেক ঘটনা আছে যা এই মেয়েটা মুখ বুঝে সয়ে গেছে। কেবল এতটুকুই বিশ্বাস রেখে দিন শেষে আমি তার। সে বয়স বাড়িয়েছে আমার জন্য, তার বাবার শাসন, মায়ের রাগ, বিয়ের খানেক সম্বন্ধ। বয়স পার হয়ে যাওয়ার দোহায় কোনো সমস্যা দেখিয়ে সে আমাকে ধরে রাখতে চায়নি। বরং সবসময় আমি যেটা পারবো না বলছি সে বলছে আমি জানি তুমি পারবে। মেয়েটা কিছু কারণে আমি উপেক্ষা করতে করতেও পারিনি। বহুবার তার কথা ভেবে তাকে বলেছি তুমি বিয়ে করে নাও। তার সেই এক কথা, বিয়ে করলে তোমাকেই করব, নয়তো না। এই কথাটা খানিকটা স্বস্তি দিত আমাকে। আজকাল সে আমার উপেক্ষা সহ্য করে, অবহেলা মেনে নেয়। যেতে চাইলে আটকায় না, কল না ধরলে আর পরে কল দেয় না। 9টা বছর অপেক্ষা করতে করতে মেয়েটার অপেক্ষা করার মতন কঠিন একটা রোগ হয়ে গেছে বোধ হয়। আমি জানি মেয়েটা কষ্ট পায়, রাতভর কাঁদে, সমাজের সব কথা, বাড়ি থেকে বিয়ের চাপ, সবটা হাসি মুখে মেনে নিয়ে মেয়েটাও খুব ক্লান্তি বোধ করে। মাঝে মাঝে আমাকে বলে, মানিক, কিছু কথা ছিল। আমি জানি কি কথা, তবে মায়ের আপত্তির কথা বারবার তাকে শোনাতেও ভালো লাগে না আমার। তাই প্রায় দিন তার কল অ্যাভয়েড করি। হঠাৎ একদিন কল করে বলি, আর বলো না, খুব ব্যস্ত ছিলাম একদিন। তারপর সে নরমভাবেই বলে, আমি জানি তো, বিসিএস ক্যাডারের অনেক রকমের ব্যস্ততা থাকে। যাই হোক, পরের ক্লাসের জন্য বসে আছি, সময় হয়ে গেছে, রাখছি বলে কেটে দেয়, কথা বাড়ায় না। আর সে আগে ঢাকা থেকে বাড়িতে আসলে তার জন্য সময় বের করে দেখা করতাম, আজাকাল সেটাও কমিয়ে দিছি। মায়ের কিছু কথার প্রভাব আমার উপরেও পড়ে গেছে। 28 বছর একটা মেয়ের জন্য বিশাল ব্যাপার। এখন আর হাসনাকে আমার ভালো লাগে না তেমন। নয়তো তাকে দেখার জন্য যে আমিটা ছটফট করতাম, সেই আমিটাই আজকাল আর তাকে দেখতে চাই না। কেন? নাকি টাকা ইনকাম আর ক্যারিয়ার হওয়ার পরে মানুষের চিন্তা ভাবনা আচমকাই বদলে যায়? আজকাল এসব আজব চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে সবসময়, কিন্তু সেসবকে আমি সময় দেই না। ঘাড়ে চড়ে বসার একটা সুকটান দেয়ার তাগিদে বাসা থেকে বের হলাম। তারপর অনেকদিন পরে এক মুহূর্তের জন্য হাসনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করলাম। আকাশ মেঘলা হয়ে আসলো, হয়তো একটু পরেই বৃষ্টি শুরু হবে। আমি স্কুলের পাশের মাঠটায় বসে একা একা অন্য কাউকে নিয়েই ভাবছি। স্কুল ছুটির পরের বৃষ্টিতে কত ভিজেছি আমরা না? এটা আমার মনে পড়তো না। সদ্য কিছু ছেলে মেয়েকে দেখছি ভিজতে ভিজতে বাসার দিকে যেতে। একটা 2 বেনি করা মেয়ের দিকে চোখ যেতেই তার লাজুকতা দেখে বুঝলাম পাশের ছেলেটাকে সে খুব ভালোবাসে।
কিন্তু এই মেয়েটা কি জানে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেটা তাকে ছেড়ে দিবে, এই ভেবে কিছুটা মন খারাপ হয়ে গেল। তারপর মনে হলো আচ্ছা আমিও তো একই কাজ করছি। অতঃপর আর সেখানে বসে থাকলাম না। ঘড়িতে সময় তখন 2:30। হাসনাকে এখন স্কুলে গেলে পাওয়া যাবে, আমি সোজা ওর স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম। ও সেখানে চাকরি করে আজ প্রায় 5 বছর। গেটের সামনে রিকশা থামতেই হাসনার সাথে আমার চোকাচোকি হলো। ইশারায় বললাম উঠে বসতে, তারপর তার দিকে চোখ ফেরাতেই এই প্রথমবারের মতন উপলব্ধি করলাম চোখের নিচের ডার্ক সার্কেলগুলো। এগুলো যেন সাক্ষী তার রাতের পর রাত না ঘুমানোর। তারপর তার দিকে যতবার তাকালাম কেবল মনে হতে লাগলো এই মেয়েটাকেই তো একসময় খুব ভালোবাসতাম। এর জন্যই তো পাগলামো করতাম, তাহলে পাশাপাশি রিকশায় বসেও আজ আমাদের এত দূরত্ব কেন? হাসনা এখন আর আমার সাথে কথা বলা, দেখা করা, ফুচকার আবদার এসবের জন্য জেদ করে না কেন? রিকশাটা হাসনার বাড়ির সামনেই থামাতে বললাম, ও কিছুই বলল না, নেমে গেল। আমি বললাম আজ সন্ধ্যায় রিকশায় ঘুরব, নীল শাড়িটা পরে রেডি থেকো, নিতে আসব। ও এবার মুচকি হেসে বলল অপেক্ষা করব, তারপর বাড়ির ভিতরে চলে গেল। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম, কারণ আপাতত মাথা কাজ করছে না, একটা ঘুম দরকার। প্রায় 8টা বাজে, ঘুমের ভাবটা কাটতেই আবারও ফোন বাজতে লাগলো। ফোন ধরেই বললাম বলো। এমন কেন করো মানিক? কি করলাম? তোমার আসার কথা ছিল না? সরি ঘুমাচ্ছিলাম, 10টা মিনিট আসতেছি বলে কেটে দিলাম। তারপর হাসনার দেয়া খুব পছন্দের সাদা পাঞ্জাবিটা গায়ে দিলাম। ঘর থেকে বের হতেই মায়ের সামনে পড়লাম। তারপর মা বলল ফকিরের বাচ্চা, এত কাপড় থাকতে ওই ফালতু মেয়ের দেয়া পাঞ্জাবিটাই তোর গায়ে দেয়া লাগবে কেন? কোথায় যাওয়া হবে? না তোর বাসায় মানুষ আসবে, একটু পরেই বের হোস না। টেবিলে প্লেট রাখতে রাখতে এসব বলল মা। আমি বললাম বড় আপা আসবে নাকি? মা বলল তোর খালারা আসবে, তোর তো ছুটি নাই, তাই আজকে রাতেই বিয়ের সবটা করে নিতে চায়। আমি অবাক হলাম, তবে কিছু বললাম না। আবার রুমে এসে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর হাসনাকে কল দিয়ে বললাম নিয়ে বের হও, আর তোমার ভোটার আইডিটা একটু দরকার আছে, নিয়ে এসো মনে করে। ও বিশেষ কিছু জানতে চাইল না, বলল আচ্ছা। তারপর আমি এখন ওকে নিয়ে কাজী অফিসে বসে আছি। কাগজপাতি ঠিক হলেই আমরা বিয়ে করব। হাসনার চোখে হীরের চেয়ে বেশি ঝলকানি, আজ যেন ওকে একটু বেশিই সুন্দর লাগছে। একদম হুরদের চেয়েও বেশি সুন্দরী। বিয়ে পাত চুকিয়ে আমি হাসনাকে নিয়ে বাড়ি ফিরলাম। দরজায় দাঁড়াতেই সবাই আমাদের দেখে হতরম্ব। মা ওকে দেখেই যা নয় তা বলা শুরু করে দিল। বড় আপা এগিয়ে এসে হাসনাকে বাড়ির ভিতরে সোফায় নিয়ে বসালো। তারপর বলল এতদিনে একটা কাজের কাজ করেছিস ভাই। মা আপার কথায় অগ্নিমূর্তির ন্যায় বিগড়ে গেল। তারপর আবারও হাসনাকে বকতে লাগলো। তখন আমি বলা শুরু করলাম, মা এই যে তোমার বড় মেয়ে, তার বয়স কত করে বিয়ে দিয়েছিলে যেন? 27, তাও নাকি আপা তোমার কাছে ছোটই ছিল? পাড়া প্রতিবেশী কিছু বললে তার উপরেও ঝাঁপিয়ে পড়তে না করনি, অথচ আপার কত কত সম্বন্ধ ফিরে গেছে, মনে আছে তোমার? তবুও তুমি বলতে আমার মেয়ে এখনো বুড়ি হয়নি, ওর আরো ভালো ঘরে বিয়ে দিব। তারপর একদিন আপার বিয়ে হয়ে গেল। তখনও তোমাকে বলতে শুনতাম মেয়েটাকে আরো কিছু দিন রাখতে পারতাম। তোমার মেয়ে 28-এও তোমার কাছে খুকি ছিল, অথচ কথাটা যখন তোমার ছেলের ঘাড়ে এসে পড়ল, তখন অন্যের মেয়েটা বুড়ি। আজকে যদি আমি ভালো পজিশনে না থাকতাম, ভালো টাকা স্যালারি না পেতাম, তখনও কি তোমার মতবাদ এমনই থাকতো? কই, আজ থেকে 5 বছর আগে যখন ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম, তখন তো তুমিই ওকে বলেছিলে এমন চাঁদ মুখকে কেউ পছন্দ না করে থাকতে পারে। তাহলে আজকেন সেই পছন্দের মেয়েটাকে তোমার কাছে বুড়ি অসুন্দর লাগে? সেই মুখেই আজ কেন বয়সের ছাপ পড়ছে বলে লাগে? কারণ আজ তোমার ছেলে প্রতিষ্ঠিত, নাকি তুমি কয়েক হাজার টাকার মুখ বেশি দেখছো বলে? বেশি কিছু চাইনি মা, মেয়েটা আমার জন্য অনেক কিছু খুইয়েছে। একজন মেয়ের বিয়ের বয়স 18 পেরোতেই হয়ে যায়, সেখানে মেয়েটা আমার এত অবহেলা অবজ্ঞা উপেক্ষা সয়েও থেকে গেছে, শুধু আমার নয়, তোমার মতন অনেকের কাছেই তাকে এসব শুনতে হয়েছে, এমনকি সেই তালিকায় তার পরিবারও রয়ে যায়। ওকে আমার জন্য মেনে নিও না মা। মন থেকে মেনে নাও, নয়তো এই সাংসারিক আগুনে আমরা সবাই পুড়ে যাব। মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে মা, মেনে নাও বলে পায়ে বসে গেলাম। আমার দেখাদেখি হাসনাও এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আপাকে বলল খালাদের খাইয়ে দিতে, তারপর সে তার রুমে চলে গেল। আমরা আরও কিছুক্ষণ ওভাবেই বসে থেকে নিজেদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রায় 6 মাস কেটে গেছে বিয়ের, এখন আর আমি হাসনাকে অবহেলা করি না। হাসনা আবারও আগের মতন বকবকিয়ে দিনভরের গল্প শোনায়। মা কি বলল কি করল, আমি প্রায় বলি ঢাকায় আসো সংসার করি, তার এক কথা আমার সংসার ফেলে যাওয়ার জো আছে।
মা একটু ১৯-২০ হলেই হাসো না মা, কই গেলি বলে বাড়ি মাথায় তুলে রাখে। তেলচুন পান সব কিছুতেই আমি, তাহলে বলো এমন সংসার ছেড়ে কোথাও যাওয়া যায়? আমি কেবল হাসি আর ভাবি এই মেয়েটাকে ঠকালে আমি যে নিজেই ঠকে যেতাম। তার কিছুদিন পর আমার খালা বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে লাগলো আর বলতে লাগলো, আমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল, আর আজ তোমার ছেলে একটা বুড়ি মেয়েকে বিয়ে করে এনেছে। এ আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মেয়ে কি কম সুন্দর নাকি? এবার লেখাপড়ায় 2 পয়েন্ট পাইছে, হয়তো তার বয়স কম দেখায়, বাচ্চা মেয়ে তো কি হয়েছে? এর চাইতো কম বয়সী মেয়েরা কি সংসার করতেছে না? খালার মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমার মাকে বলছে, তুই বোন হয়ে আমার সাথে এরকম বেইমানি করতে পারলি? মা বলল, আমি তো বেইমানি করিনি। আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে। আমার ছেলের পছন্দের বাহিরে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না। খালা বলল, তাহলে আগে কেন কথা দিয়েছিলে? এখন তো আমার মেয়ে দানাপানি ছেড়ে মরতে বসেছে। মা বলল, এখন আর কি করার আছে আমার বলতো? তোর মেয়েকে বুঝা। খালা বলল, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মা ছেলে কাউকে ছাড়ব না। খালার মুখে এরকম কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি জানি খালা এখন আমার বড় চাকরি হয়েছে তো, তাই আর লোকটাকে সামলাতে পারছে না। আমি এসব ভাবতে লাগলাম। আমার মাকে বললাম, মা তুমি কিছু চিন্তা করো না, তোমার বোনের পিচ্চি মেয়েকে আমি সব বুঝিয়ে বলবো। আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে। মা বলল, তাই যেন হয় বাবা। মেয়েটা যদি কিছু করে বসে তাহলে তো তোর উপর ঝামেলা হতে পারে। আমি বললাম, মা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিভাবে কি করতে হয় আমার সব জানা আছে। তারপর একদিন খালার পিচ্চি মেয়েটা হঠাৎ আমাদের বাড়িতে আসলো। আমি তাকে বললাম, আসো তুমি আমার ঘরে আসো। পিচ্চি মেয়েটা আমার রুমে আসলো। আমি তাকে বসতে বললাম, দেখলাম মেয়েটা কাঁদছে। আমি বললাম, এই মেয়ে তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, আমি আপনাকে ভালোবাসি তাই। আমি বললাম, তোমার কি ভালোবাসার বয়স হয়েছে? আর তোমার বিয়ের বয়স হয়নি, এখনই বিয়ের জন্য এত পাগল হয়েছ কেন? পিচ্চি মেয়েটা বলল, আপনার স্ত্রীর চাইতে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো। আমার বয়স কম হলেও বিয়ের সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আমি তো এই পিচ্চি মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ছোট একটা মেয়ে বলে কি? তার মাথায় তামায়ে কি ভূত চাপিয়ে দিচ্ছে নাকি? আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি তোমায় বিয়ে করব। তুমি হবে আমার দ্বিতীয় স্ত্রী, এতে কি তোমার আপত্তি আছে? পিচ্চি মেয়েটি বলল, আমি শুধু আপনাকে চাই। বিয়ের 1 মাস পর আমায় বিদায় দিয়ে দিয়েন। তাও আমাকে বিয়ে করুন, নইলে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিচ্চি মেয়ে এসব কি বলে 1 মাস পর চলে যাবে? তাও তাকে বিয়ে করতে হবে? আমি তো কিছুই বুঝতেছি না। মেয়েটির মাথায় কি সমস্যা আছে নাকি? আমি মেয়েটাকে বললাম, তোমার 1 মাস হলেও চলবে। আর তুমি কিন্তু ছোট, তুমি আমার সকল চাঁদোয়া পূরণ করতে পারবে কি? পিচ্চি মেয়েটা বলল, একবার আপনার দায়িত্ব দিয়ে দেখেন আমি পারি কিনা। মেয়েটির প্রত্যেকটা কথা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। পিচ্চি মেয়ের মুখে এসব কথা মানায়? আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। মেয়েটা বলল, কি পরীক্ষা করবেন? আমি বললাম, আমি যে তোমাকে বিয়ে করব সেটা আপাতত আমার স্ত্রীকে জানানো যাবে না। বিয়ে হয়ে গেলে পরে জানলে কোনো সমস্যা নাই, কিন্তু আগে যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। মেয়েটি বলল, কি পরীক্ষা? আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো। আমি বললাম, তাহলে তুমি আমার সাথে একদিন দূরে কোথাও যেতে হবে। সে বলল, আপনি জেনে বলবেন সেখানেই যাব। আমি বললাম, তাহলে তোমায় নিয়ে পটুয়াখালী যাব ঘুরতে। সে খুশি হয়ে বলল, ঠিক আছে। আমি পরের দিন তাকে পটুয়াখালী ঘুরতে নিয়ে গেলাম। তারপর রাত হলো, আমরা একটা হোটেলে উঠলাম। তারপর আমি বললাম, আজ রাতেই তোমার পরীক্ষাটা নিবা? আমি বললাম, আচ্ছা তুমি আমায় সত্য করে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলল, বাসি আপনাকে। আমি বললাম, এটা মিথ্যা। তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, তাই না? সে বলল, না, আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তারপর যে ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসত সেই ছেলেটিকে আমি ডাক দিলাম। দিদার, তুমি আসো তো। দিদার, তুমি সব খুলে বলো। দিদার বলল, স্যার, আপনার খালাতো বোন আমায় পাগলের মতো ভালোবাসত, কিন্তু আপনার যখন বড় চাকরি হয়ে গেছে তখন আপনার খালা তাকে আপনার কাছে বিয়ে দিতে চায়। আপনার খালা বলল, দরকার হয় একদিনের জন্য ওকে বিয়ে কর।
কারণ তার সম্পত্তির ভাগ আমি চাই। আপনার খালা একজন লোভী মানুষ। আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম, এসব কি বলেছে ছেলেটি? পিচ্ছি মেয়েটি বলল, আমার কোনো দোষ নাই, সকল দোষ আমার মায়ের। কারণ আমি মায়ের পরামর্শে আমি আপনার সাথে বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি পিচ্ছি মেয়েটাকে বললাম, আমি তোমায় মাফ করতে পারি, তবে আমি তোমাকে 2 বিঘা জমি তোমার নামে বিক্রি করে দিলাম। আর সেই টাকাটা দিয়ে তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো। আমি বুঝি ভালোবাসার কি মর্ম। পিচ্ছি মেয়েটি বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার বাসার কাজের মেয়েটি প্রতিদিন সোফায় ঘুমাতো আর গভীর রাতে চিৎকার করত। আমি তা আমার রুম থেকে শুনতে পেতাম। কিন্তু কাজের মেয়েটি সকালে স্বাভাবিক হয়ে যেত। আমি পরদিন রাতে আবার সেই চিৎকার শুনতে পেতাম। আমি অবাক হতাম সেই শব্দ শুনে। তারপর কিছুদিন পর জানতে পারলাম কাজের মেয়েটি মা হতে চলেছে। আমি সেই রহস্য জানার জন্য কাজের মেয়েকে বললাম, আজ তুই আর রুমে ঘুমা, আমি তোর সোফায় ঘুমাবো। তারপর রাত যখন 2টা বাজে তখন আমার সাথে যা ঘটল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবা না। তাহলে আসল ঘটনাটি খুলে বলি। আমি শারমিন। বয়স আমার 26 বছর। আপনারা প্রায় সবাই আমাকে খুব ভালো করেই চেনেন এতদিনে। আমি আমার বেশ কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। আজ বলব কিছুদিন আগের এক রোজার ঈদের রাতের কথা। আমার ড্রাইভারের নাম সৈকত। বয়স 40 বছরের মতো হবে। প্রায় 2 বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে। ওর আচার আর চাল চলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে সে একটা খারাপ মানুষ। ওর বউ থাকে গ্রামের বাড়িতে, থাকে ওর সন্তানদের সাথে। সারা বছর ও ঢাকাতেই থাকে আর শুধু পূজার সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েকদিনের জন্য। সৈকত যে একটা চরিত্রহীন তা আমিও আসার পর প্রথম দিন গাড়িতে চড়েই টের পেয়ে গিয়েছিলাম। গাড়ি চালানোর থেকে এক অদ্ভুত ভাবে তাকিয়ে থাকত। আর খাবার জন্য ঘরে এলেই আমাদের কাজের মেয়ে সাইমার দিকে তাকিয়ে থাকাত। এমনকি আমার দিকেও তাকিয়ে থাকে সুযোগ পেলেই। প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছিলাম, এটা পুরুষদের জন্য স্বাভাবিক মনে করেই। এভাবে প্রায় বছর খানিক চলে গেল। থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে থাকা ছোট একটা রুমে থাকত। এতে কাজেরও সুবিধা হতো। ওকে দিয়ে ঘরের অনেক ছোটখাট কাজ ও করিয়ে নেওয়া যেত। আমি আর সাইমা প্রায় প্রতি রাতেই একসাথে টিভি দেখতাম। যখন আমার স্বামী দেশের বাইরে থাকত, রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার খাটে এসে ঘুমিয়ে পড়তাম। আর সাইমা একা একা আরও কিছু সময় টিভি দেখে সোফাতেই ঘুমিয়ে পড়ত। ওর ঘরে যেত না। এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম আর সাইমা সোফাতে ঘুমিয়েছিল। রাত প্রায় 2টার দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না। আমি আবার ঘুমিয়ে পড়তে যাব এমন সময় মনে হল ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিই। খাওয়ার জন্য আমি খাট ছেড়ে ডাইনিং রুমের দিকে গেলাম। যাবার সময় ড্রয়িং রুমের মধ্যে টিভি এর হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম। আমি কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য। যা দেখলাম তাতে আমার মুখ যেন হা হয়ে মাটিতে পড়ে যাবার দশা হল। আমি এই দৃশ্য দেখে পুরো হতভম্ব হয়ে গেলাম। আমার মাথা যেন কাজই করছিল না। আমি প্রায় 10 মিনিট মতো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইমার এক অদ্ভুত দৃশ্য দেখছিলাম। সৈকত আর সাইমার দৃশ্যটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তাই কোনো কিছু করে বসার আগে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম। আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে আমি যা দেখেছিলাম, সাইমা এমন করতে পারে আমার কল্পনার বাহিরে। আমি এসব কি দেখছি? সাইমা তাহলে সৈকতের সাথে কি প্রতিরাতে? না, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। কি হচ্ছে আমার ঘরে এসব? আমি জানতাম কাজের মেয়েটি অনেক ভালো ছিল। আজ তার দৃশ্য দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।
আমি কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কতদিন ধরে চলেছে? মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমি তোকে কিছু বলছি না। কিন্তু ও যদি তোরে কিছু বলে তাহলে আমি ওকে পুলিশে দেবগু। সাইমা তখন হতচকিত হয়ে বলল, না আপা, সৈকত আঙ্কেল আমাকে জোর করে কিছু বলে নাই। আমিই তো ওকে বলেছি। আমরা প্রায় মাস 2 মাস ধইরা আমাদের চলেছে আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। একটু পরে ওকে বললাম, কি বলছিস? তোর বাপের বয়সী একটা লোকের সাথে মাস 2 মাস ধরে? ওকে তো তুই কাকা বলে ডাকিস। তার উপর ও একজন হিন্দু গো। সাইমা আমার কথা শুনে পুরো চুপ মেরে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি রে, কিছু বলছিস না কেন? ও কাচুমাচু করে বলল, আপা, বিয়া ভাঙসে আমার 1 বছর আগে। তাই উনি যখন কইল তখন আমি আর না করতে পারলাম না। উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। হায় রে বোকা মাইয়া, হিন্দু ছেলে তোরে বিয়া করবে? দয়া কইরা কাউরে কিছু বইলেন না আপা। আর ওনারে আপনার বাসার কাছ থিকা বের কইরা দিয়েন না। ঘে আমি বললাম, আচ্ছা, কিন্তু তোর একবার ও মনে হলো না যে তুই একটা হিন্দু লোকের সাথে? উত্তরে সাইমা বলল, আপা, উনি হিন্দু হলে কি হবে, ওনার আচরণ অনেক ভালো। উনি মুসলমানের চেয়ে অনেক ভালো। আমি কত মুসলমান দেখেছি, কিন্তু ওনার মতো আমি কাউকে দেখিনি। যে উনি একজন হিন্দু তা শুধু নামে মাত্রই। আমি ওর কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেলাম। আর কিছু না বলে আমি ওখান থেকে চলে এলাম। এভাবেই চলছিল ওদের। আমি মাঝখানে আরও অনেকবার ওদেরকে ড্রয়িং রুমের সোফাতে দেখেছি একসাথে বসে গল্প করতে। আমি আর বাধা দেইনি সাইমার কথা চিন্তা করে। এখন আসি মূল ঘটনায়। সেদিন রাতে আমি আর সাইমার অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। রাত প্রায় 12টা বাজে। তার দিকে সাইমা আমাকে জিজ্ঞেস করল, আমি ঘুমাতে যাব কিনা। আমি না বললে ও বলল, সারা দিন বাড়ির কাজের চাপে ও খুব ক্লান্ত। ও ওর রুমে ঘুমাতে চলে যাচ্ছে। এই বলে ও চলে গেল ঘুমাতে। আমি সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলাম। প্রায় আধা ঘন্টা টিভি দেখার পর আমারও খুব ঘুম আসতে লাগল। কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না। টিভি দেখতে দেখতে আমি সোফাতেই শুয়ে ঘুম ঘুম চোখে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। রাত হয়তো তখন 2টা হবে। হঠাৎ একটা শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার কয়েক মুহূর্ত সময় লাগল। পুরোপুরি সম্বিত ফিরে পাবার পর আমি বুঝতে পারলাম কি ঘটতে যাচ্ছে। আমি ঘুমের ভান ধরে ঘুমিয়ে রইলাম। আমি বুঝতে লাগলাম দেখি কি হয়। সৈকত যখন আমার সোফাতে সাইমা ভেবে আসলো। এরপর লোকটা বলে উঠল, কিরে সাইমা, এমন করিস না, আজকে কি হইল? আমার সাথে কোনো কথা বলছিস না যে? তুই কি আমার সাথে রাগ করেছিস? আমি গলার আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে লোকটা আর কেউ নয়, আমাদের ড্রাইভার সৈকত। আমাকে ভুলে সাইমা মনে করে এখানে চলে আসছে। সৈকত বলল, কিরে সাইমা, আজ তোর কি হয়েছে, কোনো কথা বলছিস না কেন? কি রে, চিল্লায় ম্যাডামরে উঠায় ফেলবি নাকি? আমি বুঝতে পারলাম যে ওকে কিছু না বললে ও এখান থেকে যাবে না। আমি তাকে কিছু না বলে তার আসল রহস্যটা বুঝতে জানতে লাগলাম। কিছুক্ষণ পর সে আমাকে বলল, কি রে, আজকে কি হয়েছে তোর? এরকম করতেস কেন? আমি উত্তরে বললাম, সৈকত, আমি সাইমা না, তোমার ম্যাডাম। সাইমা ওর ঘরে ঘুমাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে ও হতভম্ব হয়ে গেছে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সব সময় তো এখানে সাইমাই ঘুমায়। না দেখা ভুল কইরা আমি এখানে চলে আসছি। দয়া কইরা স্যারকে বইলেন না। ম্যাডাম, আমার চাকরিটা চইলা যাই। আমিও আর কিছু বলার মতো খুঁজে পেলাম না। বুঝতে পারলাম ও ইচ্ছা করে কিছু। কারণ সাইমা এই সোফাতে ঘুমায় টিভি দেখার পর। আমার এখানে থাকার কথা না। তাই আর কিছু না পেয়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্যারকে বলবো না। ঘিও বলল, ম্যাডাম, আপনি আমারে বাঁচাইলেন। কি বইলা যে আপনারে ধন্যবাদ দিমু বুঝতাছি না গি। আমি উত্তরে বললাম, ধন্যবাদ দিতে হবে না, এটা একটা ভুলের কারণে হয়েছে। কিন্তু এখন বল, আমি এখানেই থাকবো নাকি আমাকে উঠে যেতে হবে? ও একটু ভয় পেয়ে গেল আমার কথা শুনে। বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, এই তো আমি উইঠা যাইতেছি। আমি বললাম, ঠিক আছে, তুমি তো যাবে, তার আগে আমার একটা কথা শুনে যাও। তুমি আজ যা করলে আমি তো তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব। কারণ এমন লুকিয়ে লুকিয়ে বাড়িতে যা করছো তা কিন্তু মোটেও ঠিক নয়। আমি কিছু শর্ত দিব।
যদি শর্ত মেনে নিতে পারো তাহলে তুমি এ বাড়িতে তোমার চাকরিটা টিকে থাকবে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি যা আদেশ করবেন আমি তা করব। তাও ম্যাডাম, আমার চাকরিটা দরকার। ম্যাডাম বলল, তাহলে চলো এখান থেকে তোমার রুমে যাই। তারপর আমি বলছি আমার শর্তগুলা। চলো তোমার রুমেই যাওয়া যাক। আমরা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগুতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আর সৈকত গ্যারেজের পাশে ওর রুমে পৌঁছে গেলাম। আমি আগে কখনো ওর রুমে ঢুকিনি। রুমটা খুব একটা বড় নয়। এক কোণায় একটা সিঙ্গেল খাট রুমের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে। ছোট একটা টেবিলের উপরে ছোট একটা টিভি আর কয়েকটা মূর্তি। খাটের নিচে একটা ট্রাঙ্ক। হাঁটাচলা করার জন্য খুব সামান্য জায়গা আছে রুমটাতে। বসার জন্য একটা চেয়ারও নেই। আমি ওর ঘরে ঢোকার সাথে সাথে একটা দুর্গন্ধ পেলাম। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। বেশ কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। আমার অবস্থা দেখে ও বলল, এই তো ম্যাডাম, 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি ফ্যান ছাইরা দিতেছি কি এই বলে ও ফ্যান ছাড়ল। মিনিট দুয়েক পরে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম। সবকিছু স্বাভাবিক হবার পর আমি বললাম, আচ্ছা তাহলে আর দেরি না করে আপনার শর্তগুলো শুনে নেওয়া যাক। বলেন ম্যাডাম, বলেন আমার কি করতে হবে। নয়তো আমার যেতে অনেক দেরি হয়ে যাবে গু। আমি এর কথা শুনে হেসে বললাম, আমি আজ তোমাকে যা বলবো তোমার কিন্তু তাই করতে হবে। আমি বললা, ঠিক আছে ম্যাডাম, আপনি বলুন। আমি তখন সৈকতকে বললাম, তুমি সাইমার সাথে যা করেছিলে আমিও তা করতে চাই। ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ম্যাডামকে বললাম, আমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর বলছি। সৈকত তখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল, ম্যাডাম আপনি যা বলেছেন তা কোনোদিন সম্ভব না, কারণ আপনি একজন বড় লোকের মেয়ে ম্যাডাম। আর আমি আপনার গাড়ির ড্রাইভার, আপনি একবার ভেবে দেখেছেন? আমি বললাম, সৈকত তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিব। আর সেই পুরস্কার পেলে তুমি অনেক খুশি হবে আমি আশা করছি। ম্যাডাম আপনার কথা কি আমি না রেখে পারব? আপনি যা বলবেন তাই হবে। ম্যাডাম তখন বলল, তাহলে দেরি করছো কেন? যাও, আমি এখন যা বলবো তাই করো। তুমি প্রথমে ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে আসো। আমি ম্যাডামের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম ঘরের জানালা খোলা রেখে কি বলা যায় না? ম্যাডাম তখন রাগ দেখিয়ে বলল, আমি যা বলছি তাই করো, অতিরিক্ত কথা বলবে না। আমি বাধ্য হয়ে ম্যাডামের কথায় ঘরের জানালা বন্ধ করলাম। এবার ম্যাডামকে বললাম, এখন কি করতে হবে? ম্যাডাম বলল, যাও এবার দরজাটা বন্ধ করা। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম কি বলছেন? আমি বললাম, একদম চুপ, তুমি আমায় কথা দিয়েছ আমি যা বলি তা তুমি পালন করবে। তাহলে তুমি এখন এরকম আমতা আমতা করছো কেন? আমি ম্যাডামের কথা রাখতে গিয়ে ঘরের দরজাটা লক করে দিলাম। আমি বললাম, ম্যাডাম এখন কি করতে হবে আদেশ করুন ম্যাডাম। ম্যাডাম বলল, এবার ঘরের লাইটটা নিভিয়ে দাও। আমি তখন সত্যি ভয় পেয়ে গেলাম। ম্যাডামে কি পাগল হয়ে গেছে নাকি? আমি বললাম, ম্যাডাম আমি পারবো না। আপনি গিয়ে লাইট বন্ধ করুন। ম্যাডাম বলল, বেয়াদব, আমার মুখের উপর কথা বলিস তুই? আমি ম্যাডামের কথা শুনে বললাম, ম্যাডাম ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি বন্ধ করছি। আমি তখন হেসে হেসে বললাম, সৈকত আমি জানি তুমি একজন ভালো মানুষ। আর তাই আমি তোমাকে একটা কথা বলবো, আর সেটা হলো আমি চাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও। যদি তুমি হিন্দু থেকে মুসলমান হও তাহলে তোমার সাইমাকে আমি তোমার সাথে বিয়ে দিব। আর সাইমা যেহেতু মুসলাম আর তাই তার বাবা এটা মেনে নিবে না। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু না, তুমি আমায় আগেই কথা দিয়েছ আমার কথা রাখবে। আর তাছাড়া সাইমা মা হতে চলেছে। আর তাই তোমার এখন তাকে বিয়ে করতে হবে। আর তোমার ঘরে আমি আসার কারণ হচ্ছে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি ভালো না খারাপ। আসলেই তুমি একজন ভালো মানুষ। তুমি আমার পরীক্ষায় পাশ করলে। সাইমা যা বলছে তাহলে তা সত্যই বলছে। আসলে তোমার মতো মানুষ খুব পাওয়া বড় কঠিন। আমি সাইমার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। সৈকত বলল, ম্যাডাম আপনার যা ভালো মনে হয় তাই করেন। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
রাত যখন গভীর হলো তখন দুলাভাই আমার রুমের দরজায় এসে নক করল। আমি জানতাম না বাহির থেকে দুলাভাই নক করছে। আমি ভয় পেয়ে আস্তে করে বিছানা থেকে উঠলাম। তারপর রুমের দরজার কাছে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। তারপর দেখলাম দুলাভাই। আমি দুলাভাইকে জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, তুই এখন কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে পড়ো। দুলাভাই এই কথা বলে আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে আসল ঘটনাটা শুরু করি। আমার নাম কল্পনা। থাকি ময়মনসিংহ শহরে। একদিন এক বান্ধবী, নাম সবিতা, বলল, এই আমি আগামী ছুটিতে বড় আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে। কল্পনা আপা এখন কোথায় থাকে তা বললি না আগেই, কিভাবে বলি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাই বলা হয়নি, শোন, বড় আপা এখন চট্টগ্রাম থাকে। যাবি? হ্যাঁ যেতে পারি যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, সে ভার আমার। সত্যিই কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে সবিতা এসে হাজির। মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বলল, খালাম্মা আমি পরশু দিন চট্টগ্রাম যাব। বড় আপার বাসায় কল্পনাকে আমার সাথে যেতে দিবেন? না, কল্পনা কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকব। দাদা আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরব। কয়দিন থাকবে? বেশি না, মাত্র 1 সপ্তাহ। ও, কল্পনা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন খালুকে। আচ্ছা দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। চট্টগ্রামে কল্পনা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় 5-6 জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা শোয়া হবে কোথায়। আপা পাশের বাসায় গেল, সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে ঢাকায়। হ্যাঁ, আপা পজিটিভ খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর সবিতা। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা। এই যে ভাই, আমার বোন সবিতাকে তো চেনেন, আর এ হল ওর বান্ধবী কল্পনা। আরে সবিতা, কেমন আছ, কখন আসলে? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, তোমার মতো শালী যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই খালি বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা খেয়ে এসেছো নাকি? রান্না করব? না, খেয়েই এসেছি। তবে শোন, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে। আমাকে খাওয়াবে, তারপর যাবে, এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন। গিয়ে আমি দেখছি, এখানে ওরা এই রুমেই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, আছো তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন, সবিতা তুমি তো চেন সব, তাহলে শুয়ে পড়, অনেক লম্বা জার্নি করে এসেছ। আমি সিরিয়ালটা দেখে শোব। না, আমরাও দেখব। দেখবে? তাহলে আসো দেখো। টিভি দেখাছিলাম আর বিভিন্ন গল্প করছি। বলেই ফেললাম, বাহ দুলাভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। সবিতা আগে আপনার কথা কিছু বলেনি? নাকি আর কথা বলা, এই তো এমনি আর কি। আচ্ছা তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছ, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বল? সবিতা বলল, না দুলাভাই, আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি সবিতায়ের সাথে রান্নাঘরে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম, উনি খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা? না, এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যেই বানালাম। দেখি কান, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই এখন শোয়া যায়? হ্যাঁ চল, মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই। সবিতায়ের মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? হ্যাঁ, এক মেয়ে। কেন, আফসোস হচ্ছে? চুপ করবি না, আপাকে ডাকবো। শুয়ে শুয়ে ভাবছিলাম, দুলাভাই বেশ আলাপি লোক। চেনা নেই জানা নেই, এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। দেখতে সুন্দর অনেক। এ বাসার আপাটা কি লাকি, যদিও তাকে দেখি নাই, তবুও মনে হল একটু হিংসা হচ্ছে। এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে, অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। কিরে কল্পনা, ঘুমাচ্ছিস না? না রে, ঘুম আসছে না, কি করব। ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই। বারে খারাপ বললাম কিসে শুনি, তোর যেমন পছন্দ। দুলাভাই একেবারে হুবহু তাই, যদি তার বউয়ের না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম।
দেখি দুলাভাই টিভি দেখছে, সাইড টেবিলে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো, বসো, বল কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন। যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবো না বলেই দেখেন পারি কিনা। চা বানাবো? তোমরা খাবে না? তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি। দেখ, যদি পারো ভালোই হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু সবিতায়ের ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখেই যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে, দেখি যদি মাথাটা ছাড়ে। কি দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ব্যথা, এটা আমাকে খুব কষ্ট দেয়। মালিশ করে দিব? না থাক, তুমি বেড়াতে এসেছ, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব, আপনার কষ্ট হচ্ছে তো। আর তাছাড়া মাথা ব্যথা কমাতে মালিশের কোনো বিকল্প নেই। দুলাভাই, আমি মালিশ করে দেই আপনার কপালটা, তাহলে ব্যথা কমে যাবে। না, তুমি পারবে না। এই জন্যে আমার স্ত্রী আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ, আমি এতক্ষণ শুয়ে পড়তাম, তোমাদের জন্যে বসে রয়েছি। আচ্ছা, সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে চলেন, বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার মালিশ করে দেই, আমি ভালো মালিশ করতে পারি। মায়ের মাথায় ব্যথা আছে তো, তাই সবসময় মালিশ করতে হয়। কিন্তু সবিতা দেখলে কি বলবে? আরে অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে। এই নিয়ে আপনার ভাবতে হবে না দুলাভাই। আরে ধুর, সবিতা ঘুমিয়ে পড়েছ, আপনি জানেন না ওর ঘুম মরার মত। আর জানলেই বা কি আসে যায়, অসুস্থ মানুষের সেবা করতে হবে না? ও তাহলে চল। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি সবিতাকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। লাইট জ্বালাতে চেষ্টা করল, কিন্তু লাইট কিছুতেই জ্বলল না। একই টিউবটা আবার গেল। ধ্যাত, এই জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালাতে হলো। দুলাভাইকে আমি তার মাথায় মালিশ করে দিচ্ছিলাম। দুলাভাই বলল, তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো। কি যে বলেনে দুলাভাই, আমার মায়ের মাথায় প্রতিদিন মালিশ করিত, তাই অভ্যাস হয়ে গেছে। দুলাভাই বলল, তাই তো বলি, এত ভালো করে মালিশ করা কোথায় থেকে শিখলা? দুলাভাই, আপনারে একটা কথা বলি, আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন? দুনিয়ায় এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন গো? দুলাভাই, আপনার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা। আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী। আরে তুমি যা মনে করছো তা না। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করে অনেক ভালোই আছি, কিন্তু আমার মনের অবস্থা তুমি জান না। আমি আসলে এই সংসার নিয়ে ভালো নেই। তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না। তোমার ভাবি আমায় তেমন পছন্দ করে না। আমি বললাম, দুলাভাই, আপনি কি বলেন এসব? আপনার মতো একটা সুদর্শন মানুষকে ভাবি পছন্দ করে না? এটা কি করে হয়? আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নাই। আমি সত্যি বলছি, আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই। আচ্ছা দুলাভাই, আজ ঘুমান, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ঠিক আছে, কাল কথা হবে। আর আমি তো আছি, সবিতা যতদিন আছে। আমি তাকে ডাক দিলাম আর বললাম, শোন, তুমি যে আমার মাথা ব্যথা দূর করেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে দুলাভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। কারণ আমি তো রোগী মানুষের সেবা করেছি। সমস্যা নাই, কাল আবার কথা হবে। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। পরের দিন রাতে আমি আমার শালীকে বললাম, আজ আমার সাথে দেখা করো রাতে। আমি বললাম, ঠিক আছে দুলাভাই, আপনি রুমে যান, আমি আসব। আমি আমার রুমে গেলাম। আজ আমার মাথা ব্যথা তেমন নাই। তারপরও আমি ভাবলাম কল্পনাকে দিয়ে। আমি কল্পনা মানে আমার শালীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কল্পনা আজ কিছুতেই আসছে না। আমি ভাবতে লাগলাম, আজ কল্পনা আসলে আমি তার কাছে থেকে আমার মনের চাওয়াটা পূর্ণ করে নিব। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। কল্পনা কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে? কারণ আমার খুব ভয় হচ্ছে। যদি আমার স্ত্রী কিছু জানে তাহলে আমার 12টা বেজে যাবে। আর তাই যা করতে হবে খুব ভেবেচিন্তে করতে হবে। আমি কল্পনাকে আস্তে করে ডাক দিলাম। কল্পনা, এদিকে আসো তো, তোমার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, দুলাভাই আসছি।
আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম। আমি বললাম, দুলাভাই চা করে দিব। দুলাভাই বলল, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাই নাকি দুলাভাই? তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই তুমি জান না। দুলাভাই, আমি সব জানি, এমনি আপনার সাথে মশকরা করছিলাম। আরে তুমি আমার সাথে মশকরা করো, কিন্তু আমার মনের ভিতর তো কোনো শান্তি নাই। দুলাভাই, আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে পাবো? তোমার ভাবি যে অহংকারী মানুষ, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এরই মধ্যে আমার স্ত্রী বাসায় হাজির। তুমি চলে আসছো, তুমি না বলেছিলে আরো 2 দিন তোমার বাপের বাড়িতে থাকবে? আরে আমি এতদিন থাকলে তোমার কষ্ট হতে পারে, আর তাই ভাবলাম চলে যাই। আমি ভাবির ব্যবহার তো খারাপ দেখলাম না। ভাবি বলল, এই 2 দিন তুমি কেমনে আছো? কি করছো? ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম। যাক, ভালোই করেছে, তোমার ছোট বোন আসছে, তুমি আর কয়দিন থাকলেই হতো। তারপর ভাবি বলল, যাও তুমি স্নান করে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর দুলাভাই স্নান করে আসলো। ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাওয়াইয়া দিচ্ছিল। আমি এই দৃশ্য দেখে ভাবলাম, ভাবি তো দুলাভাইকে ভালোই যত্ন করে। তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি? আর দুলাভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন? এখন আমি বুঝতে পারলাম, দুলাভাই আমায় মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু আদায় করতে চাইছিল। যাই হোক, দুলাভাইয়ের মক্কল বুঝতে আর আমার বাকি রইল না। আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম। তারপর রাত যখন গভীর হলো, তখন আমার রুমের দরজায় কারো নক পেলাম। তারপর আমি ভাবলাম, এত রাতে কে দরজায় নক দিল? আমি কিছুটা ভয় পেলাম। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম আর দরজার কাছে গেলাম। তারপর মনে সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলমা। তারপর যাকে দেখলাম সে আর কেউ না, সে আমার দুলাভাই। আমি দুলাভাইকে বললাম, আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, অথচ তোমার ভাবিকে বললাম আমার মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও। সে রাগ দেখিয়ে বলল, আমি পারবো না। মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও। কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা সারে না। তোমার ভাবির আচার ব্যবহার আমার কাছে কিছু ভালো লাগে না। আমি দুলাভাইকে বললাম, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি দুলাভাই? উনি বলল, তুমি তো ভালো মালিশ করতে পারো, তাই বলছিলাম। আমার মাথায় প্রচুর ব্যথা করছে, তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তুমি যদি আমায় একটু সাহায্য করো। তখন কল্পনা বলল, করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। আমি কল্পনাকে বললাম, কি শর্ত তোমার? আমি তোমার সকল কথায় রাজি আছি। দুলাভাই, আপনি অদ্ভুত মানুষ। আগে আমার শর্তটা তো শুনবেন, তারপর আপনার কথা রাখব। দুলাভাই তখন বলল, কি শর্ত শুনি বলো। আমি বললাম, দুলাভাই, আপনি ভাবির সাথে রাতে যা করেন, আমিও আপনার কাছ থেকে তা পেতে চাই। আমি কল্পনার কথা শুনে অনেক অবাক হলাম। আমার অনেক খুশি হলাম মনে মনে। আমি বললাম, ও এই কথা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তারপর আমি কল্পনাকে বললাম, কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল। আর আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের পরের পার্টে বলবো। আজকেই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি যখন রুমে ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ মনে হলো আমার রুমের ভিতর কেউ আসলো। আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি ঘুমের ভান করে শুয়েছিলাম আমার কাছে কি চায় সেটা জানার জন্য। তারপর লোকটি আমার রুমে ঢুকে আস্তে আস্তে আমার বিছানায় এসে বসল। তারপর আমার কাপড় সরিয়ে দিল। তারপর বন্ধুরা, আমার সাথে কি হয়েছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়টা শুরু করি। বিয়ের পর সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনার্স ও কমপ্লিট করে উঠতে পারিনি। স্বামী শাশুড়ি আর দেবর নিয়ে আমার ছোট্ট সংসার। সব দিকে আমাকে আর অসুস্থ শাশুড়িকেই দৌড়াতে হতো। ব্যস্ততার ভিড়ে আম্মুর কাছেও তেমন যাওয়া হয়ে উঠত না।
গেলেও একদিন থেকে চলে আসতাম। যাই হোক, শাশুড়িকে বুঝিয়ে 1 সপ্তাহের ছুটি নিলাম আম্মুর কাছে যাওয়ার জন্য। জানি আমার শাশুড়ির এক একদিন খুব কষ্ট হবে, কিন্তু আম্মুর কাছে যাওয়ার জন্য মন এত টানছিল, তাই 7 দিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। মা, যাচ্ছ বেশ, কিন্তু 7 দিনের বেশি থেকো না মা। মা বলতে হবে না আমাকে, আমিও বুঝি সব। কিন্তু আম্মুর ওখানে যেতে এত বেশি মন টানছে, এর আগে এতটা মন টানেনি। উনি মাথায় হাত বুলিয়ে বিদায় দিলেন আর বললেন যেন সাবধানে যাই। সজীব আমাকে ট্রেনে উঠায় দিল। আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি অনেক দূর, প্রায় 64 কিলোমিটারের দূরত্ব। ট্রেনে উঠার পর নানান রকম কুডাক ডাকছিল মনে। কেন জানি মনে হচ্ছিল আমার সামনে ঘোর বিপদ। কি সব আজেবাজে চিন্তা মাথায় আসছিল। মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হবে, আমি মারা যাব, আমি বুঝি বাসায় ফিরতে পারব না। কখন এসব হাবিজাবি ভাবতে ভাবতে যেন ঘুমিয়ে পড়েছি। গাড়ি ব্রেক কষায় ঘুম ভাঙল। আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি। পরের স্টেশনে নেমে যাব। এক নজর চারদিক তাকিয়ে দেখছিলাম। আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ছিল, যখন এখান দিয়ে আম্মুর হাত ধরে আসা যাওয়া করতাম। বাড়িতে আমার আম্মু আর 14 বছর বয়সী এক ছোট বোন আছে। অনেক দিন পর আসছি। প্রতিবার আসার সময় অন্যরকম আনন্দ লাগে, কিন্তু এবার কেমন জানি লাগছে। কিছুই ভাল লাগছে না। সব কিছু অসহ্য লাগছে। চিন্তায় ভাটা পড়ল। ট্রেন থেকে নামার সময় হয়েছে। ট্রলি এক হাতে আর অন্য হাতে সাইড ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে। অটোতে উঠলাম। গন্তব্যস্থানের কথা বলতেই লোকটা কেমন চমকে উঠল। অটোওয়ালা আপা, সন্ধ্যা নেমে আসছে, তার উপর আপনি একা। ওই এলাকা এখন খুব বিপজ্জনক। এখন ওই এলাকায় ঢুকলে আমার ফিরতে রাত হয়ে যাবে। আমি ওই এলাকার ভেতর ঢুকব না। ওই এলাকার আগেই আপনাকে নামিয়ে দেব। কি সব আবোলতাবোল বলছেন? কিসের বিপদ? কই, আমি তো এরকম কিছুই শুনিনি। আমার আম্মু তো ফোনে আমায় এমন কিছু বলেনি। আপনার মাথা ঠিক আছে তো? অটোওয়ালা বলল, আপনাকে কেন বলছি গেলেই জানবেন। ওই এলাকায় খারাপ ফুলাইপান আছে। সন্ধ্যার পর পথে যাকেই পায় তাকেই ধরে নিয়ে যায়। তাই এখানে কেউ রাতে ঘর থেকে বের হয় না। অত কিছু বুঝি না, লাখ টাকা দিলেও এলাকায় যাব না। অনেক রাত হয়ে যাবে, সন্ধ্যার আগে ফিরতে হলে আপনাকে মাঝপথেই নামতে হবে। এদিক ওদিক তাকিয়ে দেখি আর কোন অটো নেই, কোনো রিকশাও নেই। সন্ধ্যা হতেও প্রায় ঘণ্টাখানেক বাকি। নিরুপায় হয়ে অটোতে উঠেই বসলাম ওনার শর্ত মেনে। অটোওয়ালা কথামত আমাকে মাঝপথে নামিয়ে দিল। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। সত্যি তো, রাস্তা একটা কাকপক্ষী পর্যন্ত নেই। আছে শুধু প্যাঁচার ডাক, থেকে থেকে দূর হতে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসে। ছোটবেলায় আঙ্কেলের সাথে মেলায় যেতাম। মেলা থেকে ফিরতে বেশ রাত হতো। তখনও দেখেছি কত মানুষের আনাগোনা। এরকম নীরব কখনো দেখিনি। সত্যি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত এলাকায় ঢুকে পড়েছি। এ এলাকায় যে মানুষ বসবাস করে তা বোঝার উপায় নেই। অনেকক্ষণ ধরে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু লোকটার কথাই ঠিক, এই এলাকার কেউ বের হয় না। কুছ তো গাড়বার হ্যায়। কিন্তু আম্মু আমায় কিছুই বলেনি এ ব্যাপারে। এমনকি আম্মু জানে আমি আসব। ফিরতে দেরি হচ্ছে, কিন্তু আম্মু তো টেনশন করছেন। মাঝে একবার ফোন দিয়েছিল, শুধু বলছে যেন সাবধানে আসি। এটা তো স্বাভাবিক একটা কথা। আগে স্কুলে থাকতে কোচিং থেকে ফিরতে একটু দেরি হলেই আম্মু এগিয়ে নিতে চলে আসত। কত টেনশন করত। সব কিছুই অদ্ভুত লাগছিল। হঠাৎ মনে হলো সামনে দিয়ে কেউ দৌড় দিল আর বল, রাক্ষস। রাক্ষস। আমি ফোনের আলো তার দিকে তাক করে বললাম, আমি রাক্ষস না ভাই। দাঁড়ান, ভয়ের কিছু নেই। লোকটা বেশ স্বস্তি পেল। ফোনের আলোতে দেখে মনে হলো 20 বছরের বয়সী এক ছেলে। কি ব্যাপার ভাই, তুমি এত রাতে বাইরে কেন? তুমি করেই বললাম বয়সে ছোট হবে তাই। ছেলেটি বলল, আপু, আমারও সেম প্রশ্ন। আপনি একা এই রাতে? তাছাড়া চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আর বইল না, ঢাকা থেকে ফিরছিলাম। এমনি জ্যামে আটকা পড়ছিলাম, তবুও দেরি হতো না যদি পুরো পথ অটোতে আসতে পারতাম। হাঁটতে হাঁটতে রাত। ছেলেটি বলল, আপু, আমার নাম শহীদ, আমি বরিশালে থাকি। একটা সরকারি কলেজে ইন্টারে পড়ি, যে হোস্টেলে থাকি। ওখানে একটা মার্ডার হয়েছে, তাই বাধ্য হয়ে বিকেলেই রওনা হই। জানি বাসায় ফিরতে অনেক রাত হবে, তাই এক আত্মীয়ের বাসায় যাই। কিন্তু তারা থাকতে দিতে আপত্তি জানায়, তাই বাধ্য হয়েই হাঁটতে শুরু করি। আপনাকে আরও আগেই দেখেছি পেছন থেকে, কিন্তু ভয় করছিল যে আপনিই সেই বাজে কিছু কিনা।
আমি বললাম, আমি বুঝছি না একই কথা। অটোওয়ালাও বলল, কাহিনী কি সত্যি? শহীদ বল, হ্যাঁ আপু সত্যি, আমার খুব ভয় করছে। গায়ের পশম দাঁড়িয়ে আছে। ফোনের হালকা আলোয় তার কপালের বিন্দু বিন্দু ঘাম আমাকে ভাবিয়ে তোলে। আমিস, ভয় পেও না ভাই, মনে সাহস রাখ। শহীদ বলল, আপু কিছু মনে করবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার সাথে যাই। আমার খুব ভয় করছে। আমি বললাম, ঠিক আছে চলো। কিন্তু আমার মনে কেন জানি ভয় লাগছিল না। অন্ধকারে নীরব রাস্তায় পাতার আওয়াজও খুব ভয়ঙ্কর লাগছিল। নিজেদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমি প্রশ্ন করলাম, আমিস ভাই, তুমি কোনো গ্রামে যাবে? শহীদ উত্তরে যে গ্রামের নাম বলেছিল সেই গ্রাম আমাদের গ্রামের পরের গ্রাম। শহীদ বলল, আপু আপনি বাড়ি চলে গেলে তো আমি একা হয়ে যাব। তখন খুব ভয় করবে আমার, আমি তো ভয়েই মরে যাব। আমিস, আচ্ছা তুমি আমার বাসায় থেকে কেমন? আর ভয় পেও না। হঠাৎ মনে হলো আমাদের দুজনের সাথে আরও কেউ হাঁটছে, এদিকে ফোনও অফ হয়ে গেল। এখন অন্ধকারে হাঁটব কি করে? ফোনে তো মাত্রই দেখলাম 50% চার্জ, এখন তো বন্ধ হবার কথা না। শহীদ বলল, আপু আমার খুব ভয় করছে, আমার কাছে কোনো মোবাইলও নাই। এখন কি হবে আপু? আমিস, মনে সাহস রাখ ভাই, কিছুই হবে না। আর 10 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি। অন্ধ মানুষের মতো ঠিকই আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারব তোমায়। আল্লাহকে স্মরণ করো। শহীদ, আপু আপনার কি মনে হচ্ছে না এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে? আমিস, কই না তো, তোমার মনের ভুল। সত্যি বলতে আমিও কারো উপস্থিতি টের পাচ্ছিলাম আমাদের পেছনে কেউ হাঁটছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ মনে হলো সামনে চুল লম্বা কেউ এসে পড়ল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর নিজেকে ঘরে আবিষ্কার করলাম। সামনে আম্মু আর ছোট বোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আম্মু, এই উঠতে হবে না। তোর ফিরতে দেরি দেখে তৃষা তোকে এগিয়ে আনতে যায়, গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে আছিস। আমিস, ও এই রাতে বের হলো আর তুমি বের হতে দিলে? তার উপর কিছু বাজে ছেলে নাকি এসেছে এলাকায়। আর আমাকে তো তুমি বিয়ের আগে দিনেও কোথাও একা ছাড়তে না। আম্মুফ, এখনো তোর সেই পাল্লা দেওয়া অভ্যাস গেল না পাগলি? আমার বোনের দিকে তাকিয়ে দেখি ওর মুখে এক ঝলক হাসি। হঠাৎ শহীদের কথা মনে পড়ে প্রাণটা চমকে উঠল। আমিস, হ্যাঁ রে তৃষা, তুই কি আমাকেই শুধু পেয়েছিস? সাথে আর কাউকে দেখিসনি? তৃষা বলল, কই না তো, শুধু তুমিই ছিলে। পুরা রাস্তা খালি ছিল, কাকপক্ষীও ছিল না। আমার বুকের ভেতরটা কেমন চমকে উঠেছিল। ছেলেটা তাহলে ওই কারো শিকার হয়েছে। আর ঘুম আসছিল না। আম্মু আর তৃষা চলে গেল ওদের রুমে। আমার শুধু বারবার শহীদের কথাই মনে পড়ছিল। কান্না চলে আসলো চোখের কোণে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। মধ্যরাতে ঘুম ভাঙল। ঘরে কেমন একটা গন্ধে গা গুলিয়ে আসছিল। হঠাৎ কারো শব্দ শুনতে পেলাম ড্রয়িং রুম থেকে। এত রাতে আবার কে কি করছে ড্রয়িং রুমে? রাত এখন 2:30, শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে। আমার রুমের দরজায় বিয়ের আগে তারকাটা দিয়ে একটা ছিদ্র করে রেখেছিলাম, যাতে আমাকে দেখতে আসলে পাত্রকে এই ছিদ্র দিয়ে দেখতে পারি। সেই ছিদ্র দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছোট বোন আর শহীদকে দেখতে পেলাম ওই রুমে। আমি হঠাৎ না দেখার ভান করে শুয়ে পড়লাম। কিন্তু ও একটু সন্দেহ করেছে মনে হয়। মুখে আঁচল গুজে শুয়েছিলাম। দেখলাম ও আমার রুমে আসল আমাকে শুয়ে থাকতে দেখে চলে যাচ্ছিল। যাওয়ার পথে আরেকবার ফিরে তাকাল। আমি বুঝতে পারলাম আমি থাকাতে ওর অসুবিধা হচ্ছে। ও যদি টের পায় আমি ওর আসল রূপ জেনে গেছি, তাহলে আমাকেও ছাড়বে না। আর এই ব্যাপার নিয়ে আমাকে ঘাঁটতে হবে। এ বাড়িতে থাকলে আমি চিন্তা করব আর ওর চোখে ধরা পড়ে যাব। তাই আগে বাড়ি থেকে বের হতে হবে। আর চিন্তা করতে লাগলাম, আজ শহীদ আর তৃষা ওই রুমে কি করে তা আমি হাতে নাতে ধরব। সারা রাত জেগে পার করে দিলাম। ভোরবেলায় আম্মু আর তৃষার কথা কাটাকাটিতে ঘুম ভাঙল। ওনারা উভয় আস্তে আস্তে কথা বলছিল যাতে আমি না শুনি। কিন্তু আমি আড়ি পেতে শুনে নিলাম। আম্মু, তোর এই নোংরা অভ্যাস কবে শেষ হবে? আমি শুধু তোকে হারানোর ভয়ে চুপ করে আছি। তুই জানিস আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। খুব স্বাভাবিকভাবে আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটালাম, নাস্তা করলাম। তারপর আম্মুকে বললাম একটু হোস্টেলে যাব, আমার রুমমেটদের সাথে দেখা করে আসি। আমার ফ্রেন্ডরা আছে ওখানে। বিয়ের পর ওদের কারো সাথেই দেখা হয়নি। আম্মু কিছু একটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বল, যাও।
একটা সাইড ব্যাগে 2টা থ্রি-পিস আর টুকটাক জিনিস নিয়ে বের হলাম হোস্টেলের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকলাম। এক মনে নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম। পেছন থেকে কেউ ঐশী ঐশী বলে ডাকছে শুনছিলাম, কিন্তু কেন জানি সাড়া দিচ্ছিলাম না। চিন্তায় যেন অন্য জগতে হারিয়ে গেছি। এবার খুব কাছ থেকেই ডাক শুনলাম। চিন্তায় ভাটা পড়ল। খুব পরিচিত কারো কণ্ঠ, কিন্তু মনে করতে 5 সেকেন্ড লেগে গেছে, 2 বছর পর দেখে। শিরিন, কেমন আছিস তুই? বিয়ে করে তো পর করে দিলি। তোর বর তোকে বিয়ে না করলে বুঝলি এতদিনে তোকে বউ করতাম। কিন্তু দেখ, তোর বর তোকে চিলের মতো ছো মেরে নিয়ে গেল। শিরিন আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 6 থেকে অনার্স, একই স্কুলে কলেজে ও একই ভার্সিটিতে পড়েছি। পরে একসময় তিতুমির কলেজের এক মেয়ের সাথে ফেসবুকে ওর প্রেম হয়। মেয়েটাকে ওর পাশে একদমই মানাচ্ছিল না। মুখের ওপর বলেই ফেলি কি পছন্দ করছিস। তখন ও বলে তুই প্রেম কর, তাইলে ওর সাথে ব্রেকআপ করে দেই। এসব কথা বলতে বলতে বিকেল ঘনিয়ে আসতে শুরু করল। যাই হোক, আমি আবার সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ভাবতে লাগলাম, শহীদ এত রাতে আমার বোনের রুমে আসলো কি করে। বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি আজ ভাবলাম, আজ আমি তাদের রুমে দরকার হয় লুকিয়ে থাকব। তারপরও ওদের আসল রহস্যটা আমি জানব। কারণ গতকালের দৃশ্য দেখে আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি আগে থেকেই ছোট বোনের রুমে লুকিয়ে গেলাম। কিন্তু আজ রাত আমার বোন তৃষা রুমে আসলো না। আমি অবাক হলাম, তারা আজ কোথায় গেল। আমি ভাবলাম এবার আমি আমার রুমে যাইত। আমি আমার রুমে গিয়ে দেখতে পেলাম তারা দুজনকে। তার দুজনকে আমি আমার রুমে দেখতে পেয়ে আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবলাম ওরা দুজন যখন আমার রুমে আছে, তাহলে আমি আজ বোনের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি যখন ঘুমাতে গেলাম, তখন আমি দরজাটা বন্ধ করেই ঘুমাতে গেলাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, তারপর রাত 2টার দিকে ঘুমের ঘরে আওয়াজ পেলাম। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তখন আর ঘুমালাম না। আমি ঘুমের ভান করেই শুয়েছিলাম। দেখি হয় সেটা জানার জন্যই। আমি টের পাচ্ছিলাম আমার রুমে কেউ চুপি চুপি এসে ঢুকল। তারপর আমার বিছানায় বসল। তারপর আমার কপড়টা সরিয়ে দিল। আমি চুপচাপ ছিলাম। তারপর আমি হঠাৎ ঘুমের ভান ছেড়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আর বলতে লাগলাম, কে কে তুমি? আমি দেখলাম সেটা আর কেউ না, আমার ছোট বোন। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম সেটা মানুষের চোখ না। সেটা আমার কাছে মনে হচ্ছে কোনো ভূতের চোখ। আমি চিৎকার দিলাম। মা তখন আমার রুমে হাজির। আমার মা বলল, কি হয়েছে তোর? আমি বললাম, আমার বোন এরকম করছে কেন? তার চোখ তো মানুষের মনে হচ্ছে না। মা তখন বলল, তুই যা দেখেছিস তাই সত্য। এটা তোর স্বাভাবিক বোন না। আমাদের মতো স্বাভাবিক মানুষ না। তোর বোন ঠিক আছে, কিন্তু সে রাক্ষস। সে সাধারণ মানুষ না। আমার গর্ভ থেকে জন্ম নিল এক রাক্ষস। গতকাল শহীদ ছেলেটাকে মেরে ফেলেছে। আজ তোকেও মারতে এসেছিল। কিন্তু তুই তো ওর বড় বোন, তাই তোকে মারবে না। মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।